তোর কি মন খারাপ? হুম। কি হয়েছে? জানি না, বোধহয় মনের অসুখ করেছে। এই অসুখ ভালো না, ডাক্তার দেখাতেই হবে। কুসুম আস্তে আস্তে বলে উঠল, খুব সুন্দর ডাক্তার গো আপা, আমি দেখছি পরি আপার লগে মানাইব অনেক। পরি বুঝলো না কুসুমের কথা, তাই সে বলে, কি বলিস এসব তুই? আল্লাহ, আপনি জানেন না মেজো আপার দেওরের লগে আপনার বিয়া ঠিক? আহা কি সুন্দর পোলাডা, আপনার লগে অনেক মানাইব। পরি চট করে দাঁড়িয়ে গেল। রূপালীর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই সে বলল, আরে নৌশাদ, ছেলেটা খুব ভালো। তোর দুলাভাই। পরির হুঙ্কারে থেমে গেল রূপালী। দুলাভাইকে বলো আর না আগাতে, না হলে আমাকে তো চেনোই। বয়স দেখে আমি কারোর সাথে কথা বলি না, গায়ে হাত তুলি, সেটা ভালো করেই জানো। পরি, তোর সাহস তো কম না? নিজের দুলাভাইকে নিয়ে এসব বলে কি ও? ধমকে উঠল রূপালী। বাহ, স্বামীর জন্য এত ভালোবাসা, এত দরদ। তাহলে ওই স্বামী কেন তোমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছিল? ভালোবাসা কি তার নেই? পিছনের কথা বাদ দে, তুই কি তোর দুলাভাইকে মানতে পারছিস না? তুমি পেরেছো মানতে সিরাজ ভাইকে ছেড়ে? পরি চুপ কর। রূপালী মুখ চেপে ধরল পরির। আশেপাশে ভর্ত নজর বুলিয়ে দেখে নিল আর কেউ আসছে কিনা। না, কেউ নেই। পরি নিজের মুখ থেকে বোনের হাত সরিয়ে বলে, একই রক্তের গন্ধও এক হয়, তোমার দেওরেরও তাই। আমাকে রাগাবে না, যে রক্তকে ঘৃণা করি সেই রক্তকে নিজের করে নিতে পারবো না। পরি দোতলায় চলে গেল। রূপালী বারবার পরীকে ডাকতে লাগলো, বলতে লাগলো, নৌশাদ ওরকম নয়, সে ভালো ছেলে। কিন্তু পরি সে কথা কানেও নিল না। কুসুমঠাই দাঁড়িয়ে আছে, পরি কথাগুলো ওকে শোকে পাঠিয়ে দিয়েছে। রূপালী আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো। সাথে সাথে ওর কপালতই ভিজে গেল বিন্দু বিন্দু অশ্রুকণায়। সিরাজকে ভালোবেসেছিল রূপালী, পাগলের মতো ভালোবেসেছে, কিন্তু তার সাথে মিলন হলো না। রূপালীর সদ্য ফোটা ফুলটা অকালেই ঝরে গেছে, কিন্তু রেখে গেছে তার সুবাস, যা কখনোই ভুলতে পারবে না রূপালী। ও পারে না ভেতরের ক্ষতটা কাউকে দেখাতে, কিন্তু পরি তা ঠিকই দেখতে পায়। তবে কখনোই বলেনি আজ রাগের মাথায় বলে দিয়েছে পরি। এতে অনেক আঘাত পেয়েছে রূপালীর মন। পালঙ্কের উপর বসে কাঁদছে সে, আর ফেলে আসা স্মৃতিচারণ করছে। আফতাবের কর্মচারী ছিল সিরাজ, সেই সুবাদে জমিদার বাড়িতে আসে যাওয়া চলতো সিরাজের। রূপালীর সাথে প্রতিদিন দেখা হতো ওর, কথা হতো, আবার রূপালী এটা ওটা এগিয়ে দিত। এভাবে কখন যে ওদের মন দেওয়া নেওয়া হয়েছিল তা দুজনই টের পায়নি। কিন্তু এর প্রকৃতি মেনে নিল না ওদের ভালোবাসা, ঝড় তুলে আলাদা করে দিল দুজনকে। রূপালীর বিয়ের পর আর দেখেনি সিরাজকে। এক বুক কষ্ট নিয়ে সে পাড়ি দিয়েছে দূর অজানায়, আর রেখে গেছে মন ভাঙ্গা কিশোরীর এক সমুদ্র অশ্রুসিক্ত নয়ন। কত যে কেঁদেছে রূপালী, কাঁদতে কাঁদতে যখন চোখের পানি সব শুকিয়ে গেছে তখন আর কাঁদতো না। কিন্তু আজ আবার অশ্রুরা হানা দিয়েছে। ভাঙ্গা মনটা আবার নতুন করে ভাঙছে। নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পড়ি। নওশাদকে সে কিছুতেই বিয়ে করবে না। কবির রক্তই তো নওশাদ। এদের সবার সবেবই এক। রূপালী বাচ্চা হচ্ছিল না দেখে কবি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল। পাত্রীও দেখেছিল। সেদিন মালাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল রূপালী। দরজার বাইরে দাঁড়িয়ে সবই দেখেছি পড়ি। তারপর থেকেই কবিকে ঘৃণা করে পড়ি। ওর ধারণা পুরুষরা কেবল নারীদের ব্যবহার করতে জানে, ভালোবাসতে জানে না। পরি সিদ্ধান্ত নিয়েছে নওশাদকে কিছুতেই বিয়ে করবে না। এতে আফতাবের সাথে যুদ্ধ করবে সে। বাকি দু বোনের মতো সে নরম না, তার সাহস ও বুদ্ধি দুটোই অনেক। নওশাদ চৌকি পেতে বসে আছে। জুম্মান ঘাটে নৌকা ভিড়ে অন্তরে যাচ্ছিল। নওশাদকে দেখে জুম্মান ডাকলো। নওশাদ হেসে বলল, কোথায় গিয়েছিলে? শাপলা বিলে। পরিয়াপা আমার লাগে রাগ করছে, চাপলাগুলো দিলে হাপা খুশি হইব। শাপলা তোমার আপার পছন্দ। তবে পদ্মফুল অনেক বেশি পছন্দ করে আফায়, কিন্তু আমি তো পদ্মফুল পাইলাম না। গ্রামের সব পোলাপাইন লইয়া গেছে। আর এই বিকেলে কি ফুল ফুটে? আমি কলি আনতি, এবার হাত দিয়া ফুল ফুটামু, তারপর আপারে দিমু। হাসলো নওশাদ। জুম্মানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা যাও, সন্ধ্যার পর আমার সাথে দেখা করো, কথা আছে।
জুম্মান মাথা নেড়ে অন্দরে ঢুকলো। নওশাদ চেয়ে রইল জুম্মানের যাওয়ার পানে। এ ছেলেটা খুব শীঘ্রই ওর একমাত্র শালাবাবু হতে চলেছে। ভাবতে ভালো লাগছে ওর। খাওয়ার সময় ভদ্র ছেলের মতো চুপ করেছিল সে। ভাবটা এমন ছিল যেন লজ্জা পাচ্ছে। অবশ্য একটু লজ্জা লাগছিল ওর, কিন্তু অভিনয় করেছে বেশি। এটুকু না করলে কি চলে? না হলে সে অতি ভদ্রতা প্রমাণ করবে কিভাবে? সবাই তো তাকে ভালো বলছে, কিন্তু পরি সে কি বলে? পরির মনের কথা তো জানা দরকার। নওশাদার ভাবনার মাঝে কবির এসে বলল, কি রে, এখানে বসে আছিস যে? আসার পর তো দুদণ্ড বিশ্রাম করলি না। নওশাদ হেসে বলে, তোমার শালিকে বউ করে এনে দাও, তারপর দেখবে দেনা শুধু বিশ্রাম করছি। কবি নওশাদের পিঠ চাপড়ে বসতে বসতে বলল, ভালো কথা বলছিস দেখছি। আচ্ছা ভাই, তুমি কখনোই পরীকে দেখোনি? পরি তো ওর কাকার সামনেই আসে না, আবার সামনে আসবে কেমনে? তোর কপাল ভালো রে নস্বাদ। এই পরীকে পাওয়ার জন্য কত পুরুষ বুকে পাথর বাঁধা, আর তুই সেই পরীরে ঘরে তুলবি? ভাগ্য ভালো কিনা জানি না, তবে পরীর জন্য যা করতে হয় এই নৌসাদ তা করবে। আমি পরীরে না দেখে পছন্দ করি, তুমি জানো। আমি এ বাড়িতে শুধু পরীর জন্য আসতাম, কিন্তু পরীর দর্শন পেতাম না। আমার খুব খারাপ লাগে পরী কেন সামনে আসে না। কিন্তু স্বপ্নে আমি দেখি পরীরে, চোখ নাক মুখ স্বপ্নে আঁকি। ভাই, পরীরে কিন্তু আমার চাই। চিন্তা করিস না, পরি তোর হবে, তোর ভালোবাসা সফল হবে নস্বাদ। সৌজন্যমূলক হাসি দিল নওশাদ। পরির জন্য যে তার আর তর সইছে না, মন চাইছে এখনই ছুটে অন্দরে যেতে, আর পরির সুন্দর বদন খানার মুখোমুখি হতে। কিন্তু এটা করলে বেয়াদবি করা হবে, তাই মনে অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে বসে রইল। জুম্মান শাপলার কলিগুলোর সাথে এক প্রকার যুদ্ধ করে তাদের ফুলে রূপান্তরিত করলো। তারপর গুটি গুটি পায়ে পরীর ঘরে গেল। নীল রঙের ফিতা দিয়ে চুল বাঁধছে পরি। জুম্মান আস্তে করে পরীর পিছনে গিয়ে দাঁড়াতেই পরি বলে উঠল, এখানে এসেছিস কেন? আপা দেখো, তোমার লাইগা শাপলা আনছি। আমি বিলে যাইয়া নিজেই তুলে আনছি, নাও না আপা। পরি ঘুরে জুম্মানের মুখের দিকে তাকালো। কাদো কাদো মুখ করে শাপলা বাড়িয়ে দিয়েছে জুম্মান। পরি আর না করলো না, হাত বইয়ে শাপলাগুলো নিল। সাথে সাথে জুম্মানের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, তোমার রাগ কমছে আপা? আমি তো ভাবলাম আপার হইল কি, কথাও কেমন জানি কও। কেন ভালো লাগে না? শোন, তুই জমিদারের ছেলে জুম্মান, তুই এই গ্রামের সবচেয়ে ধনী ছেলে। তোর সব কিছুই তো সবার থেকে আলাদা হতে হবে, তাই শুদ্ধ ভাষায় কথা বলবি, মনে থাকবে? জুম্মান মাথা নেড়ে বলল, আমি তো তোমার মতো কথা কইতে পারি না। আমি শেখাবো তোকে। পরি ভেবে নিয়েছে যে জুম্মানকেও ও নিজের মতো তৈরি করবে, তাই জুম্মানকে এটা ওটা শেখাতে লাগলো, সাথে কিছু গভীর পরামর্শ করতে লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠেই অঘটন ঘটিয়ে ফেল নওশাদ। না, সে ঘটায়নি, অঘটন নিজে তাকে ঘটিয়েছে। ঘুমো ঘুমো চোখে ঘর থেকে বের হতেই ধপাস করে পড়ল গিয়ে গোবরের কাদায়। পুরো শরীর মাখামাখি হয়ে গেল গোবরে। বিচ্ছিরি গন্ধ আসছে পুরো শরীর থেকে। নওশাদের নিজেরই বমি পেয়ে গেল তা দেখে। এরকম করে কি গোবর ফেলে রেখে গেল? উঠে দাঁড়াতে গিয়ে দ্বিতীয়বারের মতো পড়ল সে। বিরক্ত হয়ে হাতে ভরতে উঠে দাঁড়ালো নওশাদ। শায়ের সবে মাত্র ঘুম থেকে উঠেছে। নওশাদের অবস্থা দেখে হাসি পেল, চেপে গেল সে। বলে উঠল, কি ব্যাপার হবু জামাই, বিয়ে হতে এখনো ঢের দেরি, আর আপনি এখনই গোবর খেলা শুরু করে দিয়েছেন? শায়ের কটাক্ষ করে বলা কথাগুলো ভালো লাগলো না, তাও হজম করে নিল নওশাদ। বলল, আর বলবেন না, কে যেন এখানে গোবর রেখে গেছে, আসতেই পড়ে গেলাম। নওশাদ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। হঠাৎই শায়ের চোখ গেল অন্দরের দরজার দিকে। কয়েক জোড়া পা দেখা যাচ্ছে। সন্দেহ মনে এসে কুসুমকে ডাকতে পাগুলো সরে গেল। কুসুম এলো হাতে বালতি ভর্তি পানি আর ঝাড়ু নিয়ে। কুসুম নওশাদের দিকে তাকিয়ে বলল, ইস রে, কি অবস্থা, কেমনে হইল? জবাবটা শায়ের এগিয়ে এসে দিল। এখানে গোবর রেখেছে কে? আমি রাখছি, উঠান লেপতে কইছে বড় মায়, কিন্তু হ্যাঁ না দেইখা হাঁটলে আমি কি করমু? কুসুম পানির বালতি সমেত নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আহারে কি গন্ধ আসতেছে, খারান এখনই গতর ধুইয়া দিতাছি। কুসুম বালতির সব পানি ঢেলে দিল নওশাদের মাথায়। প্রচণ্ড রেগে গেল নওশাদ।
কুসুমকে ধমক দিয়ে চলে গেল কলপারের দিকে। কুসুমের কাজ দেখে শায়ের হেসে ফেল। কুসুম অন্দরে চলে গেল। শায়ের খেয়াল করলো কুসুমের পা জোড়া আরেক জোড়া পায়ের সাথে মিলিত হয়েছে। শায়ের চিন্তা করল এটা কি অনাকাঙ্ক্ষিত ঘটনা নাকি কেউ কাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটিয়েছে। কুসুম দৌড়ে গেল পরীর কাছে। এতক্ষণ পরি আর জুম্মান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। পরিকল্পনাটা পুরোই পরি। সে চাই নওশাদ যেন এখান থেকে চলে যায়। তাই আজ থেকে সে নওশাদকে নাকানে চুবানি খাওয়াবে। সেজন্য কুসুম আর জুম্মানকে হাত করেছে সে। কুসুমের সাথে কথা বলে পরি নিজের ঘরের দিকে পা বাড়ে। পরি আপা, কুসুমের ডাকে ফিরে তাকাই পরি। আপনার পায়ের আরেকখান নূপুর কই? নিজের পায়ের দিকে তাকাতেই চোখে জলে ভরে ওঠে পরি। আরেকটা নূপুর গেল কোথায়, কখন খুলে পড়ে গেছে তা টেরই পায়নি পরি। নূপুর জোড়া যে সোনালির, জাওরাকে পরীকে দিয়ে গেছে, কিন্তু পরি তার মূল্য দিতে পায়নি, হারিয়ে ফেল সেটা। চোখ মুছে পরি মেঝেতে বসে পড়ল। সোনালির এই একটা স্মৃতি পরির কাছে ছিল, কিন্তু তার প্রতি হেয়ালিপনা কিভাবে করতে পারল পরি। মনটা খারাপ করে ওখানে বসে রইল সে। কুসুম কাছে এসে বলে, কি হইছে আপা, নূপুরখানা পড়লো কই? জানি না কুসুম, আমি এখন কোথায় খুঁজবো? জুম্মান পরির পাশে বসে বলল, তুমি চিন্তা করো না আপা, তুমি তো অন্দন ছাড়া অন্য কোথাও যাও না। পুরো অন্দন খুঁজলেই পাওয়া যাইব। পরি ভেবে দেখলো কথাটা ঠিকই বলেছে জুম্মান, কিন্তু সে তো বৈঠক ঘরেও গিয়েছিল। তাই পরি বলল, তুই আর কুসুম বৈঠকে গিয়ে খোঁজ, আমি অন্দরে দেখতেছি। কুসুম আর জুম্মান তাই করলো। বৈঠক ঘরে আনাচে কানাচে খুঁজতে লাগলো দুজন। সায় নিজের ঘর থেকে বের হয়ে দেখলো ওরা উকিঝুঁকি দিচ্ছে। সায় কিছু বলতে চাইলো, কিন্তু পারল না। নওশাদ ভেজা কাপড়ে এসেছে। কুসুমকে দেখে ওর রাগ হলো। সে রাগান্বিত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি আবার এসেছো? আমার গায়ে গোবর পানি দিয়ে মন ভরেনি তোমার? জুম্মান নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলে, আর ভাই, পরি আপার এক পায়ের নুপুর হারাইয়া গেছে, তাই খুঁজতে আইছি। পরীর নূপুর এইদিকে পড়েছে, কই দেখি। নওশাদ এগিয়ে গিয়েও খুঁজতে লাগলো। কুসুম জুম্মানকে চোখ মেরে বলল, পরি আপার কত শখের নূপুরটা, যে পাইয়া দিব তারে পরি আপা মনে হয় পুরস্কার দিব। চল জুম্মান, ভালো কইরা খুঁজি। পরিমন পাওয়ার লোভে নওশাদ বলল, তোমরা যাও, পরীর নূপুর আমি খুঁজে দিব। দেখেন কিন্তু হবুদুল্লা ভাই, তাহলে পরি আপা আপনার ওপর খুব খুশি হইব। নওশাদের পাগলামো দেখে শায়ের হেসে যাচ্ছে। কি নাকানে চুপানি দিচ্ছে ওরা। হঠাৎই শায়ের খেয়াল হলো সকাল থেকে সে একটু বেশি হাসছে। আগে তো হাসতোই না, হলো কি ওর? এসব ভাবতে ভাবতে শায়ের নিজের গন্তব্যে চলে গেল। শায়ের যখন ফিরল তখন বেলা 10:30টার বেশি বাজে। এসে দেখলো নওশাদ এখনো সেই হারানোর নূপুর খুঁজে যাচ্ছে। সে হাসি চেপে এগিয়ে গিয়ে বলল, আপনি এখনো সেই নূপুর খুঁজে যাচ্ছেন? কি করব বলুন, পরীর নূপুর বলে কথা। আচ্ছা, আপনি কি কখনো ছোট কন্যাকে এখানে আসতে দেখেছেন? না তো। তাহলে তো নূপুর এখানে আসবে কি করে? বোকা বনে গেল নওশাদ। তাই তো, পরি তো কখনোই বৈঠক ঘরে আসে না, তাহলে নূপুর আসবে কোথা থেকে? তাহলে কি ওই কুসুমকে বোকা বানালো? রাগে গজগজ করতে করতে নওশাদ নিজের ঘরে চলে গেল। শের মুচকি হেসে নিজের ঘরে চলে গেল। হতাশ হয়ে নিজের ঘরে বসে আছে পরি, খালি পায়ের দিকে তাকিয়ে আছে। সার অন্দর খুঁজেও নূপুরটা পাওয়া গেল না। তারপর থেকেই পরি মনটা একটু বেশি খারাপ। পালঙ্কে থেকে উঠে গিয়ে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। এক ঝাঁক মুক্ত বাতাস এসে ছুঁয়ে দিল পরীকে। চোখ দুটো বন্ধ করে ফেলে পরি। চোখের সামনে ভেসে উঠল সোনালির হাস্যোজ্জ্বল মুখটা। দেখতে বড়ই ভালো লাগছে পরির। মনে হচ্ছে সোনালি ওর কাছেই আসে। কিন্তু এই ভালো লাগার স্থায়িত্ব বেশিক্ষণ হলো না। দরজার ক্যাসক্যাচ শব্দে ফিরে তাকালো সে। রূপালি এসেছে। সে পরীর কাছে এসে দাঁড়ালো, শান্ত গলায় বলল, রাগ করে আছিস আমার উপর? পরি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, না। পরি, আমি সিরাজকে ভালোবেসেছি, আর বড় আপা রাখালকে। বড় আপার ভাগ্যে তার ভালোবাসা থাকলেও আমার ভাগ্যে নেই। কষ্ট হলেও আমি মানিয়ে নিয়েছি পরি। কিন্তু কেন পারবি না? তুই তো কাউকে ভালোবাসিস না, তোর তো কোনো কষ্ট হবে না পরি। আমার মতো তো অতীতের স্মৃতি নিয়ে তোকে বাঁচতে হবে না। ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না, তেমনি ঘৃণা করা মানুষকে ভালোবাসা যায় না। এভাবে বলিস না পরি। নওশাদকে আমি চিনি, ও খুবই ভালো ছেলে। নিজের স্বামীকে এতদিনে চিনতে পারলে না?
আর তুমি চিনবে তোমার দেওরকে? হাসালে আপা তুমি। কথার জালে বারবার রূপালীকে পেঁচিয়ে ফেলছে পরি। আর কিছুই বলা নেই রূপালীর, যা করার এখন নওশাদকেই করতে হবে। পরীকে বোঝাতে হবে যে নওশাদ খুবই ভালো ছেলে। রূপালী আস্তে করে পরী ঘর থেকে বের হয়ে এলো। পরী আবারও জানালার ধারে গিয়ে আকাশ পানে তাকালো। আজ আকাশে মেঘ নেই, চকচকে রোদ উঠেছে, অথচ পরীর মনে রোদ নেই। মেঘে ঢাকা পড়েছে তার মনে সূর্যটা। পরী গোমরা মুখে আকাশটাকে দেখে চলেছে। মালা মুখ কালো করে বসে আছে, পাশে রূপালী বসে। মালা সায় দিচ্ছে না পরীর বিয়েতে। সে তো নওশাদকে ভালোভাবে চেনে না, আর তাছাড়া নওশাদের পরিবার কেমন তা জানে না। সোনালি তো চলে গিয়েছে। রূপালী অনেক কষ্টে নিজের সুখ খুঁজে পেয়েছে, কিন্তু পরীর ব্যাপারে মালা খুব সচেতন, তাই মালার মনের ভেতর নাড়া দিচ্ছে ভয়। রূপালী বারবার মালাকে বুঝেও মানাতে পারছে না। জুমান ঘাটে গেল পানি কতটুকু কমেছে তা দেখার জন্য। লাঠিটা উঠিয়ে এসে দেখল অনেকখানি পানি কমে গেছে। যাদের ঘর বাড়ি একটু উঁচুতে ছিল তাদের ঘর জেগেছে। দু এক পরিবার ঘর ঠিক করে সেখানে থাকছে। বনে এসেছে, আজ 26 দিন চলছে। জুম্মান সব হিসাব করে রেখেছে। হিসেবের দিক দিয়ে জুম্মান খুবই সচেতন। সে লাঠিটা আবার পুঁতে দিল। ঘুরে দাঁড়াতেই দেখল নওশাদ দাঁড়িয়ে আছে। মিথ্যে বললে কেন আমাকে? কি মিথ্যা কইছি আমি? পরীর নূপুর সত্যি হারিয়েছে। সত্যিই তো, আপা সকাল থেকে মন খারাপ কইরা বসে আছে। সন্ধ্যান চোখে জুম্মানের দিকে তাকি নওশাদ বলল, তোমার আপা তো বৈঠক করে আসে না, তাহলে নূপুরটা বৈঠক করে আসবে কিভাবে? জুম্মান মাথা চুলকে বলল, সেটাও তো কথা। তাহলে আপা আঙ্গরে বৈঠক ঘরে খুঁজতে কইল কেন? নওশাদ বুঝলো যে ছোট জুম্মান কিছুই জানে না। ওই কুসুম মেয়েটাই কিছু করেছে। আসার পর থেকেই ওর পিছনে লেগে আছে মেয়েটা। এদিকে কবিরও নেই, দুই শ্বশুরের সাথে কোথায় যেন গিয়েছে। জুম্মান ছোট নৌকায় উঠতে উঠতে বলল, যাই, আবার কতগুলো শাপলা নিয়ে আসি, দেখি আপার মন ভালো করতে পারি নাকি। নওশাদ শুনেই বলে উঠল। এই আমি যাব। বলতে বলতে এক প্রকার লাফিয়ে চড়ে বসে নওশাদ। দুজনে মিলে শাপলা বিলে আসলো। বিলে গিয়ে দেখলো ছেলেমেয়েরা গোসলে নেমেছে। পানি অনেক কমে গিয়েছে বিধায় ওদের যেন সুবিধা হয়েছে। একপাশে বিন্দুর ভেলা দেখা গেল, সেও শাপলা তুলতে এসেছে। জুম্মানকে দেখে সে ভেলা নিয়ে এগিয়ে এলো। আর জুমান যে, তা কি মনে কইরা? আর এই বেড়া কেডা? মেজু আপার দেওয়ার গো, হেল লগে আঙ্গ পরি আপার বিয়া ঠিক হইব। বিন্দু পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করলো নওশাদে। দেখতে ছেলেটা ভারী সুন্দর, শার্ট প্যান্ট পরে আরো সুন্দর লাগছে। এই গ্রামে খুব কম যুবকরা শার্ট প্যান্ট পরে থাকে। টাকার অভাবে অনেকে কিনতে পারে না, লুঙ্গি আর গেঞ্জি পরে থাকে সারাদিন। সম্পানও লুঙ্গি পরে। বিন্দু ভাবল, ইস, সম্পান যদি এরকম শার্ট প্যান্ট পরতো কত না সুন্দর লাগতো ওকে। নওশাদের মতো একজোড়া জুতো পরে একেবারে সাহেবদের মতো লাগবে ভেবে মনে মনে হাসলো বিন্দু। কি গো বিন্দু দিদি, কইলা না আপার জামাই কেমন? রাজপুত তুরেহে জুম্মান, পরি চান কপাল, যেমন সুন্দর পরি তেমন সুন্দর জামাই। পরির লগে তো কথা কইতে হইব, সই আমার বিয়া করব। তুমি পরীকে দেখেছো? কেমন দেখতে? হঠাৎই নওশাদ প্রশ্ন করে বসে। বিন্দু মৃদু হাসে নওশাদের আগ্রহ দেখে। এত গরজ কেন গো বাবু? তোর সই না বুঝি? চান্দের লেহান মুখ খান দেহার লাইগা তোর হইব না, জ্ঞান হারাইতে পারেন। তাই এইডা কইতে পারি, আপনি ঠকবেন না। খিলখিল করে হেসে উঠল বিন্দু, তারপর নিজের কাজে মন দিল। বিন্দুর কথা ও হাসির তো নওশাদের দোকান ভরে বাজে। সত্যি এত অপরূপা পরি। জুম্মান হালকা ঝুঁকে শাপলা তুলতে গেল, কিন্তু নওশাদ তাতে বাধা দিল। পরির জন্য সে নিজেই শাপলা তুলবে, তাই সে ঝুঁকে কয়েকটা শাপলা তুলে আরেকটু দূরে পদ্মা দেখা যাচ্ছে। খুশি মনে নওশাদ পদ্মাতে হাত দিল। পদ্মার বোটা একটু শক্ত বিধায় কসরত করতে হচ্ছে। এমন সময় জুম্মান হাতের বাঁশটা দিয়ে নৌকাটা হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভারসাম্য রাখতে না পেয়ে নওশাদ ধপাস করে পানিতে পড়ে গেল। আশেপাশে সবাই তা দেখে হেসে উঠল। জুম্মান নিজেও হাসতে লাগলো। বিন্দু হাসি থামিয়ে বলল, কি গো বাবু, পরি প্রেমে পড়ার আগেই জলে পড়লা? বিন্দুর হাসি আরো বাড়ল। এবার আর রাগ করলো না নওশাদ, সে নিজেও হাসলো। বলল, তোমাদের পরীর প্রেমই আমাকে পানিতে এনে ফেলেছে, কি করবো বলো? তুমি খুব রসিক গো বাবু, পরির ভাগ্য ভালা।
বিন্দু প্রশংসায় নিজের প্রতি গর্ব হচ্ছে নওশাদের। সে সাবধানের সহিত পানি থেকে নৌকাতে উঠে আসে, তারপর ফিরে আসে জমিদার বাড়িতে। উঠোনে এক কোণে বাঁশের বেঞ্চি পাতা, শায়ের আর কবির সেখানে বসে কথা বলছে। নওশাদকে ভেজা গায়ে আসতে দেখে কবির বলে উঠল, তুই এইভাবে ভিজলি কিভাবে? শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেছি। কবির উঠে চলে গেল। জুম্মান শাপলাগুলো দূরে ফেলে দিয়ে এলো। শায়ের অবাক হয়ে বলে, ফেললে কেন? তো কি করবো, ওই বেটার ফুল আপার দিমু? আপা তো আমারে মাইরা ফেলাইব, আমার ভালো লাগে না হ্যাঁ রে। তাহলে কাকে ভালো লাগে? আপনারে। বলে হাসলো জুম্মান। শায় বেশ অবাক হয়ে বলে, আমার থেকেও তো তোমার নওশাদ ভাই বেশি সুন্দর। তাও তারে আমার ভালো লাগে না, হে চেহারায় কোনো মায়া নাই, কিন্তু আপনার আছে। আপনি অনেক ভালো মানুষ, আপনার কথাও ভালো লাগে। তাজ্জব বনে গেছে শায়ের। মাথা ঠিক আছে তো জুম্মানের? কোথায় নওশাদ আর কোথায় সে? আকাশ পাতাল তফাৎ। তার সাথে তো নওশাদের তুলনাই হয় না। জুম্মান চলে যেতে নিচ্ছিল, কিন্তু আবার শায়েরের সামনে এসে বলে, একখান কথা কই সুন্দর ভাই, পুরি আপার লাগে আপনাকে কিন্তু খুব মানাইব। কথা শেষ করে জুম্মান আর দাঁড়ালো না, দৌড়ে অন্দরের ভেতর চলে গেল। শায়ের স্তব্ধ হয়ে বসে রইল। পরে ভাবল, ছোট ছেলে, মনে যা এসেছে তাই বলেছে। বুঝলে, এসব কথা বলতো না। কোথায় রাজকুমারী আর কোথায় সামান্য মালিক। ঘুটঘুটে অন্ধকার রাত্রি তো অনেকটা বোঝে যাচ্ছে, মধ্যরাতের বেশি তা তো হবে। জমিদার বাড়ি চাকররা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। অন্দরের দরজা খুলে বৈঠকে প্রবেশ করে কেউ। তার হাতে হারিকেন, মুখটা শব্দবনে ঢেকে কিছু একটা খোঁজার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তবু সে হাল ছাড়ছে না। তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে, আপনি আবার বৈঠকে এসেছেন? হারিকেনে জ্বলন্ত অগ্নিশিখা কাঁপছে। এমনি এমনি মৃদু বাতাস বইছে, যার ফলে অগ্নিশিখা দুলে চলেছে। শায়ের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পড়ে। এখন তো শায়ের আবার ওকে অপমান করবে বৈঠকে আসার জন্য, যার জন্য এত রাতে এলো। তাতে কাজ হলো না, সে শায়ের মুখোমুখি হয়ে গেল। রাগে পড়ি তাই ফিরেও তাকালো না। সে চুপি চুপি ফিরে যাওয়ার জন্য পা বাড়ল। দাঁড়ান। পা দুটো আপনা আপনি থেমে যায় পরি। ঘোমটাটা আরো বড় করে টেনে ঘুরে দাঁড়ায়। শায়ের পরির দিকে এগিয়ে এসে বলে, এত রাতে আপনি এখানে কেন এসেছেন? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব? হাসলো শায়ের, তবে শব্দ হলো না। জানতে চেয়েছি, কৈফিয়ত চাইনি। আপনার ইচ্ছে না হলে বলবেন না, তবে রাত্রেবেলা বৈঠকে আসবেন না। এখানে নতুন দুই পুরুষের আগমন হয়েছে, তারা কেমন তা না জানা পর্যন্ত এখানে না আসাই ভালো। আমার সুরক্ষা আমি নিজে করতে জানি। পুরুষের শক্তির সামনে নারীর শক্তি যে নগণ্য, ছোট কন্যা। ছোট কন্যা নামটি শুনে পরি অবাক চোখে তাকে শায়ের দিকে। এটা কেমন নাম? শায়ের কমপক্ষে 7-8 বছরের বড় পরি থেকে, সেক্ষেত্রে সে পরির নাম ধরে ডাকতে পারে, কিন্তু তা শায়ের কখনোই করে না। আপাতত এসব ভেবে পরি শায়ের কথার জবাব দিল, পরীক্ষা করতে চান তো পারেন, এই লাঠিয়াল পরীর সাথে পারেন কিনা। আমি মেয়েদের সাথে লড়াই করি না। মেয়েরা ফুলের মতো, তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে, লড়াই করার জন্য নয়। থমকালো পরি। হারিকেনের আলোয় ভালো করে দেখলো শায়ের পানে। ছেলেটার চোখে সুরমা সবসময় থাকে, এতে ভীষণ মায়াবী লাগে শায়েরকে। মুখ দিয়ে যেমন সুন্দর কথা বের হয়, তেমনি চোখ দিয়েও মায়া ছড়ায়। পরি কেমন যেন ঘোরের মধ্যে পড়ে গেল। মাথা ঘুরে উঠল তার। আর কিছুক্ষণ থাকলে সে হয়তো জ্ঞান হারাবে। তবু পরি শায়ের এই কথাটার জবাব দিল, ভালো কথা জানেন আপনি, তা বিয়ে করে নিলেই পারেন। দিনরাত বউকে সুন্দর সুন্দর কথা শোনাবেন। ওষ্টা ধরে সূক্ষ্ম হাসি রেশ দেখা দিল শায়ের। সে শান্ত গলায় বলল, বউ তো আছি, শুধু 3 কবুল পরে ঘরে তোলা বাকি। কিন্তু এই গরিবের যে ঘর নেই, আছে মন, আর মন দেখে তো আর কেউ আমার কাছে আসবে না। রাগ থাকলেও শায়ের কথাগুলো মুগ্ধ করছে পরীকে। ওর কথাতে শুধু মায়া নয়, ভালোবাসাও জন্ম, যা শুধু পরি নয়, যে বা যারা শুনছে তারাই মুগ্ধ হয়েছে শায়ের প্রতি। পরি এবার কোনো কথা বলে না, চুপ করে তাকিয়ে রইল। আপনি নূপুর খুঁজতে এসেছেন তাই না? কিন্তু আপনি তো এখানে আসেন না, তাহলে নূপুর পড়বে কেন? একটু ভেবে শায়ের আবার বলে উঠল, হবু বরের সাথে দেখা করতে এসেছেন নাকি? নওশাদের কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল। রাগে গজগজ করে বলল, বাজে কথা বলবেন না। আর ওটা কোথায় ঘুমিয়েছে, এখনই ওটাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। বরকে মারলে আপনি যে বিধবা হবেন বিয়ের আগে। তাছাড়া
এখনই গোবরে ফেলে যে অবস্থা করেছেন, বেচারা খুব তাড়াতাড়ি মরবে বোধহয়। শায়দ জানলো কিভাবে এসব পরিকল্পনা, একটু ভয় পেল পরি। শায়দ যদি সবাইকে বলে দেয় তাহলে কি হবে? মালা তো পরীকে খুব মারবে। পরি নিজের ভয়ে লুকিয়ে বলে, ভুলে যাবেন না সামান্য এক কর্মচারী আপনি। জমিদার কন্যার দিকে আঙুল তোলার সাহস হলো কিভাবে আপনার? শায়ের মাথা ঝুঁকে বলে, ক্ষমা করবেন ছোট কন্যা, আমার বড় ভুল হয়ে গেছে। কথাটা বলে পকেট থেকে একটা মলমের কোটা বের করে এগিয়ে দিল সে। সকালে পরীর পা চিনতে খুব একটা অসুবিধা হয়নি তার। সেদিন রাতেই পরী হোঁচট খাওয়ায় চোখ এড়ায়নি। পরীর পা যে অনেকখানি ছিলে গেছে সেদিকে পরীর খেয়াল নেই। পায়ে ব্যথা অনুভব করলেও পরী তাতে পাত্তা দেয় না। তবে শায়দ তার ঠিকই দেখেছে, তার কাছে মলমের কোটা ছিল, তাই সে সেটা পরীকে দিল। আপনার পায়ে আঘাত পেয়েছেন, এটা লাগিয়ে নিলে ঠিক হয়ে যাবে। পায়ের জ্বালা তো মেটানো যাবে, কিন্তু পরীর মনের জ্বালা কে মেটাবে? সাহায্য ওকে অপমান করেছে, তা আবারও মনে পড়ে গেল। ওর কারণেই তো সে ব্যথা পেয়েছে। ব্যথা দিয়ে আবার মলম দেওয়া হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পরি চেপে ধরে শায়ের হাত। এতে চমকে যায় শায়ের। হাতটা টেনে হারিকেনের কাছের গায়ে চেপে ধরে হাতের তালু। প্রচণ্ড গরম সে গাছ, আগুনে আছে যেন দ্বিতীয় অগ্নিশিখা। হাত পুড়ে যাচ্ছে শায়ের, তবু সে কিছু বলছে না, চোখ দুটো বন্ধ করে রেখেছে। পরি ছেড়ে দিল শায়ের হাত, তারপর দাঁতে দাঁত চেপে বলল, মলমটা এখন আপনার কাজে লাগবে। দ্রুতপদে পরি এগিয়ে গেল অন্দরের দরজার দিকে, কিন্তু শায়ের বলা বাক্যে সে থেমে গেল আবার। শায়ের বলছে, সামান্য কর্মচারীকে তো ছুঁয়ে দিলেন ছোট কন্যা। পরি পেছন ফিরে না গিয়ে জবাব দিল, এটা মধুরতম ছোঁয়া নয়, শাস্তির ছোঁয়া। দরজা খুলে পরি চলে যেতে শায়ের নিচের পোড়া হাতের দিকে তাকালো। ইতিমধ্যেই কালচে হয়ে গেছে হাতটা। এই হাতে এখন ওর কাজ করা মুশকিল হবে। এ মেয়েটা প্রচণ্ড জেদি আর রাগী। ডাক নাকের ডগায় সবসময় থাকে। জমিদারকে না জানি কত কিছু পোহাতে হয়। মাঝে মাঝে আফতাবের প্রতি মায়া হয় শায়েরের। এমন জল্লাদ মেয়ে সে আর দুটো দেখেনি। নওশাদের কপালে যে আর কি আছে তা ভেবে সে দীর্ঘশ্বাস ছাড়ল। হাতের তালুতে অপর হাত বুলাতে বলাতে নিজের ঘরে চলে গেল। আজ ঘুম থেকে উঠে সাবধানে সহিত পা ফেলে নওশাদ। চারিদিকে সতর্কতার সাথে চক্ষু বিচরণ করল না, কোথাও গপ নেই। খুশি মনে সে কলপারে চলে গেল, তবে অসাবধানতার বশে পা পিছলে পড়ে গেল। ফলে বাম পা মচকে গেছে, ব্যথায় নীল হয়ে গেল ফর্সার চেহারা তার। ওঠার চেষ্টা করে উঠতে পারল না। নওশাদের পা মচকে গেছে শুনে অন্ধের সবে এলো দেখতে। পরি আর আবেজান এলো না। পরি তো নিষেধাজ্ঞা আছে, আর আবেজানের শরীর ভালো না। কোথায় হবু জামের সাথে জমিয়ে গল্প করবে, তাই তার মনটা ভীষণ খারাপ। এই সই নিয়ে সে পারে না বেশি হাঁটাচলা করতে, আর তার ঘরটাও দোতলায়, শিবে ওঠানামা কষ্টকর, তাই তিনি আসতে পারে না। নওশাদ ব্যথায় কাতরাচ্ছে, কবি চিন্তিত হয়ে বসে আছে। কবির, তুমি বরং ওকে শহরে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গ্রামে তো ভালো ডাক্তার নেই। আখিরের কথাই কবিরও সায় দিল, কারণ অবস্থার সুবিধা ঠেকছে না কবিরের কাছে। নওশাদ প্রথমে অমত পোষণ করলেও পরে রাজি হয়। কবির নওশাদকে নিয়ে বের হয়ে গেল। রূপালী আর মালা ঘাটে গিয়ে ওদের নৌকায় তুলে দিল। মালা আগে আগে চলে গেলেও পেটের ভারে আস্তে আস্তে হাঁটছিল রূপালী। আচানক আখিরের সামনে পড়ল সে। আখি রূপালীকে ভালো করে দেখে বলল, আসার পর তো একবার দেখা করলি না, তা কি খবর তোর? ঘৃণায় চোখ সরিয়ে নিল রূপালী। এই মানুষটাকে সে মন প্রাণ দিয়ে ঘৃণা করে। শুধু রূপালী নয়, সোনালি, মালা আর সবচেয়ে বেশি ঘৃণা করে পরি। রূপালী অন্যদিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে আমার রুচি নষ্ট করার ইচ্ছে ছিল না। কয়দিন পর বাচ্চার মা হবি, আর এখনো এত তেজ কোথা থেকে আসে তোর? সম্পর্কে আমি তোর কাকা হই, ভুলে গেছিস? আমি ভুলিনি কিছুই, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন আপনি আমাদের কাকা। তাই তো নিজে হিংস্রতার থাবা মেরেছিলেন সুযোগ বুঝে। সোনালি নরম ছিল, আর আমিও কিছুটা দুর্বল ছিলাম, কিন্তু পরি ছিল না। তাই তো পরির হাতেই আপনার পতন ঘটেছিল। আপনার অবস্থা দেখে আমার হাসি পায়। এখন শুধু আপনার ওই নোংরা চোখ দুটো উপড়ে ফেলা বাকি। তোর সাহস তো কম না আমাকে শাসাস, ভয় দেখাস আমাকে। সেদিনের পুচকে মেয়ে, জীবন টেনে ছিঁড়ে ফেলবো, তোর বাপও কিছু বলবে না। পরির কলিজায় হাত দিবেন? এত বড় কলিজা আপনার। ওই কলিজায় তলোয়ার চালাতে পরির হাত কাঁপবে না। সাবধান, আপনাকে কিন্তু পরি ছেড়ে দেবে না। রূপালী আর কথা বাড়ল না। ধীর পায়ে
চলে গেল। আখির ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইল রূপালীর দিকে। এই মুহূর্তে তার খুন করতে ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব না। তাই নিজেই অদম্য ইচ্ছাকে মনের ভেতর কবর দিল। অন্তরে পা ফেলতেই ঘৃণাই দুঃখে চোখের পানি ফেলল রূপালী। নিজের আপন কাকা যে ওদের উপর লালসার হাত বাড়বে তার রূপালী ঘুণাক্ষরেও টের পায়নি। সময়টা ছিল রূপালীর বালিকা বয়সের। আফতাব তখন সবে জেসমিনকে বিয়ে করেছে। বাবার প্রতি তখনও খুব জন্মেনি রূপালীর। সে তখন ওসব বোঝে না। আখি রূপালীকে খুব ভালো জানে। কাকা কাকা বলে গলা জড়িয়ে ধরত দেখা হলে। সেই সুযোগটাই কাজে লাগাতো আখির।